দর্শক, আমরা সকলের বাংলাদেশের আয়োজনে প্রতিবারই কিন্তু তারুণ্যের কথা বলি, তারুণ্যে উজ্জীবিত বাংলাদেশের কথা বলি। এবং আজ আমাদের সাথে তিনজন উদ্যমী তরুণ রয়েছেন যারা বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আজ আমাদের সাথে আছেন মোহাম্মদ সানজিদ রহমান, মোহাম্মদ তানভীর রহমান সাদ এবং হাসিন ইশরাক চৌধুরী তাহা। শুভ সকাল আপনাদের। শুভ সকাল। আমরা আমাদের প্রতিনিধিদের একটি প্রশ্ন দিয়ে শুরু করে থাকি যে সকালটা ঠিক কেমন কাটে, কিন্তু এই বিশ্বকাপের সময়ের সকালটা নিশ্চয়ই ভিন্ন বা রাতটাও ভিন্ন। একটু আপনার থেকে জানতে চাই সঞ্জিত, কোন দলের সমর্থক আপনি? আমি পার্সোনালি পর্তুগালকে সাপোর্ট করি, ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান, দ্যাটস ওয়াই পর্তুগালকে সাপোর্ট করা হয়েছে। আপনি? সেম গোস ফর মি, আমি হচ্ছে রোনালদো ফ্যান। আচ্ছা, আপনারা কি দুজন ফ্রেন্ড? জি, আমরা সবাই আচ্ছা, তাহলে তাহলে খুনসুটির কোনো সুযোগ নেই, দুজন একই দলের সমর্থক। আর হাসিন, আপনি কোন দলের সমর্থক? আমি আবার তাদের দলে নেই, আমি হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কারণ আমার ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি। আচ্ছা, তাহলে ঠিক সেই জায়গায় আপনাদেরও আর্জেন্টিনার সাপোর্টারেরও আপনাদের খুব বেশি যে খুনসুটি করার সুযোগ নেই, কারণ আপনারা কেউই ব্রাজিল না, যেটি আমাদের দেশে হয়ে থাকে। তারপরে একটু জানতে চাই, এবার উন্মাদনাটা কেমন দেখছেন? সো ফার উন্মাদনাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। গত 4 বছর আগে যে বিশ্বকাপ হয়েছে সেইবারের থেকে বেশি, এবং দেখা যাচ্ছে যে মানুষ ওয়ার্ল্ড কাপ আসলে একটা বাংলাদেশে একটা অন্যরকম একটা কালচার তৈরি হয়ে যায়। তো ওই রকমই দেখতে পাচ্ছি, অন্যান্য বছরের বিকল্প কিছু থাকছে না। আচ্ছা, আপনারা তো সবাই টিমমেট, তো দেখা যাচ্ছে দুইজন এক দলকে সাপোর্ট করছেন, একজন আরেক দলকে সাপোর্ট করছেন, তো কাজ করার সময় কি হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে একটু খুনসুটি বা ঝগড়াঝাটি হয়ে যায় না? না, আসলে কাজ করার সময় হচ্ছে আমরা একে অপরকে একটু পোক করি বা হচ্ছে মজা করি, দ্যাটস ইট। সেই মজার ছলটাই মজার ছল থেকে কাজের যে অনুপ্রেরণা বা একটা উদ্দীপনা সৃষ্টি করে। আর আপনাদের ছেলেবেলায় যে বিশ্বকাপগুলো দেখতেন, সে সময় পতাকা থেকে শুরু করে জার্সি, সেটি কিন্তু একটু ভিন্ন রকমই ছিল। পাশাপাশি এই যে এআই এর ব্যাপারটা যে চলে এসছে, সেটিতে কিন্তু আপনি যে এখন যে টি শার্টটা পরে আছেন, এটিও কিন্তু অনেকে চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ আসলে যে জার্সি কেনা সেটি কিছুটা কমেও যেতে পারে, বা দর্শক বা যারা রয়েছেন তারা কিন্তু একটু কনফিউজ যে আসলে এটা জার্সি অরিজিনাল সে পড়ে আছে কিনা। সেই বিষয়টা কেমন মনে হয়? এটা কি আপনাদের কাছে ভালো মনে হয় নাকি কিছুটা একটু মেকি মনে হয় ব্যাপারটা, জার্সির বিষয়টা? জার্সির বিষয়টা এআই দিয়ে যে ছবির বিষয়টা, এআই এর যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশীদের কাছে ইটস আ নিউ থিং। সো এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে। আসলে একে অপরের দৃষ্টিভঙ্গির উপরে ডিপেন্ড করে জিনিসটা, ব্যাপারটা পুরোটাই। কিন্তু অরিজিনাল জার্সি পরে যে সমর্থনের বিষয়টা, আসলে এই জার্সি কিনে পরা আর একটা এআই এর ছবি দিয়ে সেটি পোস্ট করা, দুটোর মধ্যে তো কিছুটা অনুভূতির পার্থক্য রয়েছে। এক্স্যাক্টলি, দুটোর মধ্যে আসলে একটা ইন্সপায়ারিং বিষয়টা থাকে যে আসলে আমি আমার পছন্দের টিমের আসল জার্সি পরার একটা আবেগের বিষয়। সো আবেগের জায়গাটা থেকেও আসলে আমাদের বিবেচনা করে দেখতে হবে। আচ্ছা, আমরা যেহেতু আজ আপনাদের গল্প নিয়ে কথা বলতে এসেছি, যেহেতু আপনারা কিছুদিন পরেই হয়তো আন্তর্জাতিক মঞ্চে আপনাদের কাজ নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেই বিষয় নিয়ে এবার একটু চলে আসতে চাই। রোবোটিক্স ও বাংলাদেশ আজকের বিষয়টা, তো আমরা একটু কথা বলতে চাই। প্রথমে আমি সানজিদ রহমানের কাছে একটু যেতে চাচ্ছি। আপনি বেঙ্গল সাব দলের একজন মেকানিক্যাল টিম মেম্বার এবং রোবো সাব 2026 প্রতিযোগিতার জন্য তৈরি করা অত্যাধুনিক অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেলের যান্ত্রিক নকশা, কাঠামো ও উন্নয়ন কাজে আপনি নিযুক্ত রয়েছেন। প্রথমে একটু জানি বেঙ্গল সাব এবং রোবো সাব কি এটা? আচ্ছা, আমি ফার্স্টে বলি, এখানে হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট লেড একটা স্টার্টআপ আছে যেটা হচ্ছে টেক অটোক্র্যাটস। টেক অটোক্র্যাটসটা মেইনলি ফাউন্ড করা হচ্ছে আমাদের সিও আন্নাফিও এবং কো ফাউন্ডার রুবাইত এইচ রহমান এবং হাসিন ইশরাক চৌধুরী তাহা। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে তারা হচ্ছে প্রথম দিকে হচ্ছে গ্যারেজে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে স্টুডেন্টদেরকে রোবোটিক শেখাতো। সেখান থেকে আসলে টাইম টু টাইম তারা তাদের বাসার গ্যারেজে, নাফিউ আমাদের যে সিও আছে তার বাসার গ্যারেজে হচ্ছে ওয়ার্কশপগুলো হতো, এবং ছোট ছোট বাচ্চা তারা হচ্ছে আমাদের কাছে রোবোটিক শিখতো। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে যখন স্টার্ট করি, তখন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা হচ্ছে কি বড় কোনো স্টেজে কি বাংলাদেশকে নিয়ে কি পারফর্ম করতে পারি নাকি। তো সেখান থেকে হচ্ছে আমাদের একজন স্যার আছেন যিনি মানে আমাদের যে সিও আন্নাফিউ, তাকে দিন রাত পরিশ্রম করে নিঃস্বার্থভাবে, রাসেল আহমেদ স্যার, তার সহায়তায় সবার একটা মানে সামঞ্জস্যতাপূর্ণ অবস্থায় হচ্ছে আমরা ডিসাইড করি যে আমরা রোবোসাব 2026, যেটা হচ্ছে আরভাইন ক্যালিফোর্নিয়া ইউএসএতে অনুষ্ঠিত হবে, সেটাতে পার্টিসিপেট করব। তো আমরা একটু রিসার্চ করি কম্পিটিশনটা নিয়ে। তো সেখানে আমরা দেখতে পারি যে ওখানে হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন ফার্স্টে করি, অ্যান্ড এটা করার পর কিছু প্রসিডিউর আছে, যেরকম ধাপে ধাপে আমাদের হচ্ছে টেকনিক্যাল ডিজাইন রিপোর্ট, আমাদের রোবটের যে 3D ডিজাইন অ্যান্ড হচ্ছে আমাদের টিম ভিডিও, এগুলো সাবমিশন করা লাগে। অ্যান্ড
আফটার দ্যাট আমরা হচ্ছে একটা প্রসিডিওরের মাধ্যমে স্টেপ বাই স্টেপ হচ্ছে কোয়ালিফাই করি। দেন ওরা হচ্ছে যেহেতু কম্পিটিশনটা ইউএস নেভির আন্ডারে একটা ফ্রাঞ্চাইজি রোবোনেশন অর্গানাইজ করে, তো তারা হচ্ছে আমাদেরকে অন স্পট পার্টিসিপেট করার জন্য হচ্ছে মেইনলি ইনভাইট করে, দেন উই আর গুড টু গো। মানে আমি বলতে চাই যে আপনি গ্যারেজ থেকে এখন যুক্তরাষ্ট্র যাচ্ছেন, জি। কথাটা যদি এক কথায় বলি, গ্যারেজ টু যুক্তরাষ্ট্র, ইউএসএ। ব্রাভো। সানজিদ রহমান, আপনি বলছিলেন তানভীর রহমান সাদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি বেঙ্গল সাবের মেকানিক্যাল টিমের সদস্য, আপনিও একটু অভিজ্ঞতাটা জানতে চাই। উনি বলছিলেন যে ঠিক কিভাবে বেঙ্গল সাব বা রোবো সাবের যে যাত্রাটা সেটি শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো এবার আপনারা হচ্ছে রোবো সাবে যাচ্ছেন, এই অভিজ্ঞতাটা কেমন আর এবারের প্রস্তুতিটা কেমন? অভিজ্ঞতাটা হচ্ছে খুব ইন্সপিরেশনাল। গত বছর আমরা হচ্ছে যখন পার্টিসিপেট করতে যাই তখন হচ্ছে দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টাইম ইন আন্ডার ওয়াটার অটোনমি। সো আসলে আমাদের অভিজ্ঞতাটাও তেমন ভালো ছিল না। সো আসলে আমাদের রিসার্চ এবং হচ্ছে আমরা আমাদের যতটুকু জ্ঞান আমরা অর্জন করেছিলাম ওই সময়, তখন আসলে সেই জ্ঞান আর হচ্ছে রিসার্চটা দিয়ে হচ্ছে আমরা পার্টিসিপেট করেছিলাম। কিন্তু গত বছর আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন এসেছিল, 41st হয়েছিলাম আমরা পুরা বিশ্বে। বাট এবছর হচ্ছে আমাদের প্রিপারেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো নিয়েছি আমরা। আগের বছরের ডিজাইন আমরা চেঞ্জ করেছি। আগের বছরের মেকানিক্যাল ডিজাইনটা একটু ইট ওয়াজ নট মডিউলার, বাট এবারেরটা হচ্ছে আমাদের খুব ফ্লেক্সিবল আর মডিউলার একটা স্ট্রাকচার আমরা দাঁড় করিয়েছি, যেটার মাধ্যমে আসলে আমরা এবারের প্রতিযোগিতার জন্য একদম প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা আশাবাদী এবং আমরাও আশাবাদী যে ইনশাআল্লাহ। হচ্ছে নিশ্চয়ই আপনারা সেই প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে জয়টা নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনার সাথে আমি নিশ্চয়ই আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, এরপর এসে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি এবং আছি সিদ্রা, সাথে আছেন তিনজন উদ্যমী তরুণ যাদের গল্প আমরা শুনছিলাম। এবার একটু চলে আসি হাসিন ইশরাক চৌধুরী তাহা আপনার কাছে। আপনি বেঙ্গল সাবের ইলেকট্রিক্যাল টিম মেম্বার, আন্ডার ওয়াটার রোবটের বৈদ্যুতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক যে প্রস্তুতি সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে একটা আন্ডার ওয়াটার রোবটের ইলেকট্রনিক সিস্টেম পরিচালনা করা, এটা এতটা জটিল কেন? মূলত আন্ডার ওয়াটার একটি রোবটের ইলেকট্রনিক সিস্টেম পরিচালনা করা খুবই চ্যালেঞ্জিং, কারণ এটি এমন একটি পরিবেশে চলে যেটা হচ্ছে আন্ডার ওয়াটার। এটি আন্ডার ওয়াটারে চলে, সো রোবোটিক সো যে কোনো ছোটো একটা ভুল আমাদের ইলেকট্রিক সিস্টেমে যে কোনো ছোটো একটা ভুল হলেও সেটি বড় একটা সমস্যায় পরিণত হতে পারে। আমাদের রোবটে বিভিন্ন ধরনের সেন্সর্স রয়েছে, বিভিন্ন ধরনের থ্রাস্টার্স রয়েছে, অ্যান্ড বিভিন্ন ধরনের মাইক্রো কম্পিউটার্স রয়েছে। সো এইসব জায়গায় যদি আমরা ঠিকভাবে ঠিক ভোল্টেজটা না পৌঁছাতে পারি, আমাদের রোবটটা ম্যালফাংশন করবে। সো এই জন্যই আমাদের প্রিসাইসলি প্রতিটি জায়গায় ঠিক ভোল্টেজ এবং ডেটা সিগন্যাল পাঠাতে হয়। সো এই জন্যই আর কি, মানে একে তো রোবট নিজেই এত একটা জটিল একটা জিনিস, তারপর আন্ডার ওয়াটার, জি। নিশ্চয়ই অনেক জটিল একটা ব্যাপার। সেই জটিলতার কথাই আপনি বলছিলেন হাসিন ইশরাক। আমরা একটু আবারও সানজিদ রহমানের কাছে আসতে চাই, একটু জানতে চাই বেঙ্গল সাবের নতুন এইউভির মেকানিক্যাল ডিজাইনে কি কি বিশেষত্ব রয়েছে বা প্রক্রিয়াটা কেমন? ওকে, আমাদের হচ্ছে যে এওভিটা সেটার নামটা হচ্ছে হাঙর। তো আমাদের লাস্ট ইয়ার আমরা যে কম্পিটিশন রোবোসাবের যে ভার্সনটা নিয়ে গেছি হাঙর, দ্যাট ওয়াজ হাঙর 1.0। সো আমি যদি একটু কম্পেয়ার করে বলি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাস্ট ইয়ার আর এই বছরের মধ্যে পার্থক্যটা আমরা কি এনেছি। হাঙর 1.0তে হচ্ছে আমরা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের একটা বডির উপর হচ্ছে জাস্ট একটা অ্যাক্রিলিক টিউব দিয়ে হচ্ছে আমাদের এওভিটাকে হচ্ছে আমরা বিল্ড করি, যেটাতে আমাদের কিছু স্ট্রাগলস এবং কিছু প্রবলেমস হয় ভেন্যুতে, যেটা হচ্ছে একটা পানি ঢোকার একটা চান্স দেখা যায়, এবং হচ্ছে এটা ওয়াটার লিকেজের কারণে আমাদের একটা হাই রিস্ক ছিল যে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো ওগুলো আমরা কিভাবে করে ইউজ করতেছি, বা তখন পানি নিয়ে আমাদের একটা কনসার্ন ছিল। সো দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে ডেভেলপ করার জন্য এই বছর যে মেকানিক্যাল ডিজাইনটাতে আমরা ইমপ্রুভ করেছি সেটা হচ্ছে আমরা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের একটা স্কোয়ার শেপের সিএনসি কাট করে সেটাকে ওয়েল্ডিং করে পারফেক্টলি ওইটা রাবার সিলেন্ট করেছি উপর থেকে, এবং যে আমাদের এওভি ডিজাইনটা দেখলে হয়তো বুঝতে পারবে যে উপরে যে আমাদের যে কভারটা আছে সেটা এত সুন্দর করে সিল হচ্ছে যে আলটিমেটলি আমাদের যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো আছে দে আর সেফ। অ্যান্ড আমরা ওইটাকে এয়ার প্রেস করে হচ্ছে সেটাকে টেস্ট করেছি। সো নতুনত্ব বলতে আমাদের হোল ডিজাইন 3D মোড সিমুলেশন, যেটা ওইটার মধ্যে নতুনত্ব এসেছে। আমাদের বডি যে পার্টসগুলো আছে বডির সেগুলো সব কিছুতেই নতুনত্ব এসেছে, এবং এটা আনার পিছনে রিজন এটাই ছিল যে গত বছরের থেকে এবছর যাতে আমরা আমাদের মিস্টেক্সগুলোকে নিয়ে কাজ করে সেটাকে আরও বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। সেই বেটার করার প্রক্রিয়াটা আরো আমরা জানবো। আরো একটা বিরতির সময় হয়েছে সিদ্রা। দর্শক, সময় হচ্ছে একটু বিরতির পর আবারও ফিরবো, সাথেই থাকুন। দর্শক শুভ সকাল। আরো একবার বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সঙ্গে রয়েছেন তিনজন মেধাবী এবং উদ্যমী তরুণ।
তানভীর রহমান সাদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে রোবোসাব এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকরা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয় বা মূল্যায়ন করেন? যারা এই সকল প্রতিযোগিতায় আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? রোবোসাব কম্পিটিশনটির মূল্যায়ন হয় হচ্ছে দুটি মেইন বিভাগে। প্রথমটি হচ্ছে ডিজাইন ডকুমেন্টেশন, দ্যাট মিনস হচ্ছে আমাদের টেকনিক্যাল ডিজাইন রিপোর্ট, টিম ওয়েবসাইট এবং হচ্ছে আমাদের ভিডিও সাবমিশনের মাধ্যমে আসলে আমাদের বিচারকরা আসলে জাজমেন্ট করে প্রথমেই যে আসলে টিমটি কিভাবে আর কি তাদের কাজ সম্পন্ন করতেছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার অটোনমি চ্যালেঞ্জ। আসলে আমাদের অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেলটি নিজে নিজে পানির নিচে গিয়ে কিভাবে আসলে আমাদের যে 6টি টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতেছে, যেমন গেট পার করা, পিঞ্চার ডিটেকশন এবং হচ্ছে অক্টাগোনাল যে আর কি স্ট্রাকচারের মধ্যে আর কি কাজটা আছে ওই কাজগুলো কিভাবে সম্পন্ন করতেছে। তো এই দুটা বিষয় আর কি মেইনলি আমাদের যে রোবোসাবের জাজরা আছে তারা হচ্ছে আমাদের বিষয়টা হচ্ছে মূল্যায়ন করে থাকেন। প্রক্রিয়াটা একটু জানতে চাই। এই ধরনের প্রতিযোগিতায় আবেদনের প্রক্রিয়া বা কি ধরনের ক্রাইটেরিয়া থাকে যারা নতুন অংশগ্রহণ করতে চায়? যারা হচ্ছে নতুন অংশগ্রহণ করতে চাচ্ছে তাদের জন্য যে প্রক্রিয়াটা থাকে, প্রথমে হচ্ছে তাদের প্রতি বছর যে কম্পিটিশনটা হয় সেটার 1 বছর আগে থেকে হচ্ছে আর কি রেজিস্ট্রেশনটা ওপেন হয়। তো এখানে আসলে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার পর যেমন ডিজাইন ডকুমেন্টেশনের যে ব্যাপারগুলো আমি বললাম, লাইক টেকনিক্যাল ডিজাইন রিপোর্টস, টিম ভিডিও অ্যান্ড হচ্ছে আমার সিস্টেম অ্যাসেসমেন্ট, তো এই সবগুলো হচ্ছে একটা ডকুমেন্ট করে হচ্ছে তাদেরকে আর কি পৌঁছিয়ে দিতে হয়। সো এটা আসলে তাদেরকে সাবমিশন করার পরে হচ্ছে তারা একটা ইনভিটেশন দেন আমাদের অন সাইটে যাওয়ার জন্য। তখন হচ্ছে আমরা ভিসায় দাঁড়িয়ে দেন হচ্ছে আমরা আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাই। ওকে, আচ্ছা, তাহা একটু আপনার কাছে আসতে চাই। এই যে রোবোটিক্স বা এই সকল বিষয় নিয়ে আপনারা যে কাজ করছেন, এটাতে কিছু একটা এক্সপেন্স আছে, তাই না? তো এটা আপনাদের টিম কিভাবে ম্যানেজ করছে একটু ছোট করে জানতে চাই। তো প্রথমত আমাদের টিমটি সরকার থেকে আমাদের টিমকে স্পন্সর করা হয়। বাহ। আইসি ডিভিশন থেকে আমাদেরকে হেল্প করা হয় এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিজ থেকে আমাদেরকে হেল্প করা হয়। এভাবে আমাদের টিম আমাদের কিছু এক্সপেন্স বেয়ার করে এবং এছাড়া যা এক্সপেন্স থাকে তা আমরা টেক অটোক্রেটস থেকে বা হচ্ছে আমাদের যে টিম মেম্বার্স থাকে তাদের পার্সোনালি খরচটা বেয়ার করার ট্রাই করি আমরা। অর্থাৎ সরকার এই ক্ষেত্রে সহযোগিতা করছে। সানজিদ রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশে যে তরুণ যারা প্রকৌশলী রোবোটিক্স নিয়ে কাজ করতে চায়, আপনারা তিনজনই অনেক তরুণ, আমি ভুল না করে থাকলে আপনারা এখনো কলেজের গণ্ডি পেরোননি, ঠিক সে জায়গায় অনেক অনুপ্রাণিত হবেন অনেক দর্শকই বা তরুণ যারা রয়েছেন। সেই সকল প্রকৌশলীদের জন্য আর কি কি প্রয়োজন তাদের মেধাটা বিকাশের জন্য? আমি ফার্স্টে আমরা টেক অটোক্রেটস যেটা করি, যেভাবে আমরা সাপোর্ট করি এদের আমাদের তরুণ প্রজন্মকে, সেটা থেকেই বলি টেক অটোক্রেটস হচ্ছে সরকারের কিছু প্রজেক্ট আপাতত কাজ করছে, যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের দেশে কিন্তু অনেক প্রবলেমস আছে। আমরা যদি দেখি আন্ডার ওয়াটার নিয়ে যেহেতু কাজ করছি, আন্ডার ওয়াটারে আমাদের বিভিন্ন মানে নৌকা এবং হচ্ছে বিভিন্ন ডুবে যাওয়ার একটা চান্স থাকে। তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত ঈদযাত্রায়। তো এখানে অনেক ধরনের রেস্কিউ ক্ষেত্রে বা আমাদের যে কোনো একটা অটোনোমাস যে কোনো একটা রোবট বানানোর ক্ষেত্রে বা এআই যেহেতু এখন এত আপনার হচ্ছে এত অ্যাডভান্স হয়ে গিয়েছে, তো আমরা টেক অটোক্রেটস থেকে এরকম স্টুডেন্টসদের জন্য কোর্স লঞ্চ করেছি। তাদেরকে আমরা শেখাচ্ছি হাতে কলমে, আমাদের উন্নত মেন্টরসরা। সো তারা, আমি মনে করি আমরা যেরকম সরকারের এখন বিভিন্ন প্রজেক্টে এই ধরনের জিনিসপাতি নিয়ে কাজ করার চেষ্টা করছি, সো আমি মনে করি তারাও যদি উদ্যোগী হয় এবং এই ধরনের প্রজেক্টস নিয়ে কাজ করে এবং আমাদের দেশে প্রবলেমসগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে রিসার্চ করে যদি সেগুলোর জন্য কোনো একটা উন্নত কিছু বিল্ড করতে পারে, যেটা হয়তো পারে আমাদের দেশের জন্যই কাজে লাগবে এবং ওইটা নিয়ে তারা হয়তো কোনো কম্পিটিশনেও যেতে পারে, সো এটা নিয়ে কাজ করে আমি বলবো এটা আমাদের দেশের জন্য যেমন ভালো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা বিকাশ এবং এআই এর পারফেক্ট ইউজটা আমরা করতে সক্ষম হব বাইরের দেশের মতো, সেটা আমি মনে করি। ঠিক সেই জায়গায় এই যে ফেরি দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনার কথা বলছিলেন, এই যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে নদীতে ফেরি থেকে বাস পড়ে যে নিহতের যে ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনাদের যে কার্যক্রম রয়েছে বা আপনারা যে রোবোটিক্স নিয়ে কাজ করছেন, সেখানে কি কার্যকর কোনো সহযোগিতা করতে পারি কিনা? অবশ্যই। আমাদের হাঙরের কথাই যদি আমি বলি, হাঙর কিন্তু আন্ডার ওয়াটারে গিয়ে এই বছর যে রোবোসাবের থিম সেটা কিন্তু রেস্কিউ মিশনকে নিয়েই থিমটা। সো আমাদের হাঙর কিন্তু এই যুগে এসে ডুবুরি দিয়ে সার্চ করাটা আসলে খুবই মানে আমি মনে করি পার্সোনালি সময় সাপেক্ষ। তো আমরা এটাকে একটু টাইম ল্যাপস করে এটাকে যদি একটু কম সময়ের মধ্যে নিয়ে আসি, তা আমাদের হাঙর পানির নিচে গিয়ে
হেল্প করবে। আপনি ল্যাপটপের স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার যে অবজেক্টটা আছে বা আপনাকে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি রেস্কিউ করতে হবে, এবং সে ওই জায়গা থেকে আপনাকে তার যে নেভিগেশন সিস্টেমটা আছে উন্নত ভেক্টর ন্যাভ, সেটা দিয়ে আপনাকে কিন্তু পার্সোনালি ও একদম সুন্দর মতো ডাটা কালেক্ট করে দিবে। সো আপনার জন্য ওই হ্যাসেলটা হচ্ছে না, আপনার জন্য সময় সাপেক্ষ হচ্ছে। দেখা যাচ্ছে 1 দিন 2 দিন চলে যাচ্ছে, ডুবিরা খোঁজ করেই পাচ্ছে না যে কোথায় আছে। তো এই অবজেক্ট ডিটেকশন আপনাকে পারফেক্ট অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে আছে, এবং সে তার হাতে একটা গ্রিপারও আছে, সেটা দিয়ে সে হচ্ছে আপনার অবজেক্ট সরিয়েও সে ওইটাকে ফাইন্ড আউট করতে মানে পারবে। তো এক্সাক্ট নেভিগেশন, exact navigation কোন যেটা। জায়গায় আছে কিভাবে এবং আছে। হতাহতের Exactly. ঘটনা কিন্তু এখানে অনেকটা কমে আসতে আসবে। পারে, এক্স্যাক্টলি। সো আমরা ওভারঅল পরিকল্পনা করেই জিনিসটা কি বানাই, এবং আমরা আশা করছি এটাকে নিয়ে আমরা কম্পিটিশন বেসডই শুধু চিন্তা না, কম্পিটিশনের বাইরে দেশের জন্য এটা কিভাবে কার্যকর কাজ ভূমিকা করা যায় রাখবে। আপনাদের সেটা নিয়ে কাজ তিনজনের করব। জন্যই অনেক শুভকামনা, আপনারা আরো এগিয়ে যান, বাংলাদেশেও আপনাদের হাত ধরে এগিয়ে যাক। দর্শক, এই ছিল সকালে বাংলাদেশের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন।